ওকে, কালকের যে কনফিউশনটা ছিল ওটা আমাদের থিওরি ঠিকই আছে, আমাদের অবজারভেশনে একটু ঝামেলা ছিল। ওই পরে যে বলেছো ওই ওই কারেক্ট। এইখানে দেখো জেড মাইনাস ওয়ান পাওয়ার কিউব, তো জেড ইজ ইকালস টু ওয়ান। এখানে নিচেরটার যেমন জিরো, জেড ইজ ইকালস টু ওয়ান, নিউমারেটরেরও জিরো। ফলে এইটার জিরো হিসেবে মানে জেড মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর এখানে ক্যান্সেল হয়ে যায়। তো এই জন্যই আমরা এটার অর্ডারটা টু হবে। এই নিচে তিন, উপরে এক, একটা ক্যান্সেল হয়ে এটার এজ এ পোল এটার অর্ডার হচ্ছে মানে পোলের অর্ডারটা হচ্ছে টু। তো ফলে তোমরা এম ইকুয়ালস টু টু এর জন্য এই রেসিডিও ক্যালকুলেশনের জন্য একবার ডেরিভেটিভ করে লিমিট জেড টেন্ডস টু ওয়ান নিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই কনফিউশন এখন আমাদের আর নাই। আমরা গত ক্লাসে এটা নিয়েও কাজ করেছি। তো তোমরা এই আইসোলেটেড সিঙ্গুলারিটি পোলের রেসিডিও ক্যালকুলেশনটা দুই ভাবে করা শিখেছো। এখানে আরো একটা এক্সাম্পল আছে, পরীক্ষায় ঠিক এই সিমিলার ভাবে রেসিডিও কম্পিউট করবার কথা বলা হবে। ফলে পরীক্ষায় যেটা আসবে সেটা পরিচিত না হলেও এই টেকনিক পরিচিত, এভাবেই কাজ করতে হবে। যেমন মনে করো, ফাইন্ড দি সিঙ্গুলার পার্ট of this one at the origin and use it to determine the residue of f. The singular part of what? Singular part is the uh, part of the Lorentz series that has inverse power of z minus z naught. তো এখানে দেখো এই যে someone joined, admit all, yes. তো ই টু দি পাওয়ার জেড এর সিরিজটা লেখা হয়ে গেছে এখানে দেখো। প্লাস ওয়ান ছিল, এখানে একটা ওয়ান প্লাস ছিল, এটা এই মাইনাস ওয়ান এর সাথে ক্যান্সেল হয়ে গেছে। এখন তুমি এটাকে এ প্লাস বি প্লাস সি এই হোল কিউবের ফর্মুলা বানাও। তো তাহলে এখান থেকে প্রথমত জেড কমন নিয়ে জেড কিউব আলাদা করা হয়েছে। তাহলে এখানে আছে ওয়ান প্লাস জেড বাই ফ্যাক্টোরিয়াল টু জেড স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল সিক্স এবং জেড কিউব বাই ফ্যাক্টোরিয়াল ফোর। ওই যে জেড কিউব এবং কিউবের বড় পাওয়ার গুলোকে আমরা নেগলেক্ট করে একসাথে এরকম করে লিখেছি যে এর পরে যা আছে বাকি সবাই জেড কিউব অথবা জেড কিউবের বড় পাওয়ার টার্ম গুলো আছে। এই যে আবার সামওয়ান জয়েন্ট। তো এখন এটার জন্য হোল কিউব ফর্মুলা লিখো, তাহলে এটাকে স্কয়ার করেছে, তারপরে একটা ফ্যাক্টর এখানে রেখে দিয়েছে। তো এখন এটাকে যদি তুমি স্কয়ার করো তাহলে কি পাওয়া যাবে, মানে এইটার সাথে এইটাকে আবার গুণ করবা, গুণ করে 3 ডিগ্রি পাওয়ারের আগ পর্যন্ত যা আছে বাকিগুলো লিখবা, এরপরের গুলো যে বি গো অফ জেড কিউব দিয়ে ছেড়ে দেবা। একইভাবে এইটা আর এইটা গুণ করবা, 3 ডিগ্রি পাওয়ারের আগ পর্যন্ত যে কটা পাওয়ার টার্ম আছে সেগুলো লিখবা, বাকিগুলোকে আবার বি গো অফ জেড কিউব বলে ছেড়ে দেবা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এইখান থেকে এইখান পর্যন্ত কিভাবে আসলাম এই কথাটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। হ্যাঁ। তো 3 ডিগ্রি পর্যন্ত কেন?
প্রয়োজন হলে পরে হয়তো 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত রেখে বিগ ও অফ জেড পাওয়ার 6 দিয়ে বাকিটাকে নোটেট করে দিতে হবে। এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে। তো তাহলে আমরা যেটা পাইলাম, এইটার কিউবের একটা এক্সপানশন আপ টু বিগ ও অফ জেড কিউব পর্যন্ত আমরা পাইলাম, ওয়েল জেড কিউব কমন নেওয়ার পরে। কিন্তু আমাদের এখানে আছে ইনভার্স পাওয়ার। তো তাইলে এই জিনিসটার ইনভার্স পাওয়ার যদি দেই, আমি এইটাকে 1 আর বাকি সবটাকে x1 প্লাস x এর এই এক্সপানশনটা আমরা দিব। 1 মাইনাস জেড, এটা তোমরা জানো, প্লাস জেড স্কোয়ার জিওমেট্রিক সিরিজ, যেটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ এন্ড সো অন, এইভাবে যেতে থাকবে। তো দেখো এইটাই দেওয়া হয়েছে, 1 মাইনাস এক্স মানে এই টার্ম পুরোটা, তারপরে তার স্কোয়ার, তারপরের টার্ম হবে তার কিউব। দেখো এখানে মাইনাস না দিয়ে প্লাস দিয়েছি, কারণ মাইনাসটা ভিতরে অ্যাবজর্ব করে নিয়েছে। তো এখন এটা যদি আমরা এই অংশকে যদি কিউব দেই, তাহলে এই কিউবের এক্সপানশনের মিনিমাম পাওয়ার, যেহেতু এখানে জেড আছে, জেড কিউব হবে, ফলে আমরা বুঝে নিতে পারি এইটার হোল কিউব টার্মটা আসলে অর্ডার অফ জেড কিউব। এবং ঠিক আগের মতো এই স্কোয়ারে আবার জেড এর পাওয়ার স্কোয়ার পর্যন্ত রেখে বাকিটাকে আমরা অর্ডার অফ জেড কিউব বলবো। তো তাইলে দেখো কি কি পাওয়া যাবে। এইখানে তো আর পাওয়ার নাই, অতএব এইটুক ঠিক আছে। তো এটাকে যদি স্কোয়ার করি, তাহলে মিনিমাম এটা জেড স্কোয়ার হয়ে যাবে, এটা জেড পাওয়ার 4 হয়ে যাবে, আরো টার্ম থাকবে। তো তাইলে এইখানে পাওয়া যাবে তোমার 9/4 জেড স্কোয়ার, আর এটার পাওয়ার যেহেতু 4 হয়ে যাবে, তাহলে এটা অর্ডার অফ জেড কিউবে চলে যাবে। তাহলে এই স্কোয়ার থেকে কেবল একটা টার্ম পাবো যেখানে জেড এর পাওয়ার কিউবের কম, এটা হচ্ছে 9/4 জেড স্কোয়ার বাই 4, এটা। আর এইটার এই দুই টার্ম, এটা মাইনাস দিয়ে আসলো, এখান থেকে এক টার্ম আসলো, এটার বাকিটা অর্ডার অফ জেড কিউব, এটার বাকি অংশ অর্ডার অফ জেড কিউব, এখানে অর্ডার অফ জেড কিউব, সবটি মিলে অর্ডার অফ জেড কিউব। তাইলে দেখো আমরা যে টার্ম পাইলাম এই জিনিস, তার মানে হচ্ছে আমরা যদি এইটাকে যদি এক্সপ্যান্ড করে দেই অ্যাবাউট দি অরিজিন, তাহলে তার টেইলর সিরিজ এক্সপানশনটা দেখতে এরকম হবে। আচ্ছা, এটা আমরা যেটা করলাম, 1 সেকেন্ড, এইটাই তো করলাম আমরা সিঙ্গুলার পার্ট, এইটা ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 মাইনাস 3 এর এক্সপানশনই তো আমরা করলাম। ওয়েল, জেড কিউবের হলো এইটা, এটার পাওয়ার মাইনাস দিলে হলো এইটুকু, তাহলে তারা এইটা পাইল থেকে। আমরা তো এফ জেড ইকুয়ালস টু এইটাই লিখেছি, এফ জেড ইকুয়াল ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 তার পাওয়ার মাইনাস কিউব, হ্যাঁ নাইস। তো এইটার দেখো, হ্যাঁ ঠিকই আছে, আমরা শুধু এইটুকুর মাইনাস কিউব পাওয়ার তৈরি করেছি আমরা। এটা প্রথমে এই কিউব করে এইটুক, তারপরে মাইনাস পাওয়ারটা দিয়েছি শুধু এইটুকের সাথে, এইটার উপরে মাইনাসটা আমরা এখনো দেই নাই।
ফলে এইটার উপরেও যদি মাইনাসটা দেই তাহলে 1/z³ দিয়ে এই অংশকে গুণ করে দিতে হবে। তাহলে 1/z³ মাইনাস 3/2 1/z²। তারপরে যেটা হবে এখানে থাকবে 1/z, আর 1/z³ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দেই, কিউবটা ক্যান্সেল হয়ে এটা 1 হয়ে যাবে, এটা বিগ ও অর্ডার অফ 1 হয়ে যাবে। তাইলে এখন তোমাকে এই বিগ ও অফ 1 এইটার মানই তোমাকে এখন বোঝাতে হবে আমাকে। তো বিগ ও অফ এফ জেড এই কথার অর্থ হলো at the origin। এই কথার মানে হলো এইটাকে যদি আমরা এফ জেড দিয়ে ভাগ করি, এই তোমার এইটাকে বলো জি জেড ইজ বিগ ও অফ এফ জেড। এই কথার মানে হলো জি জেড কে এফ জেড দিয়ে ভাগ করলে, আমি এটা আলাদা করে লিখছি, লিমিট z tends to 0, or it could be at any other point, আমরা আমাদের কনটেক্সটে 0, এইটা তোমার একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এই কনস্ট্যান্টটা কখনো কখনো শূন্য হতে পারে, তখন আমরা বিগ ও না বলে একটা স্মল ও দেই যদি এই কনস্ট্যান্টটা শূন্য হয়ে যায়। তো তাইলে দেখো এইখানে সব পাওয়ার ছিল z³ এবং তার হাইয়ার পাওয়ার। তো z³ যেই পাওয়ারটা ছিল এইটা 1/z ক্যান্সেল হয়ে গেলে সেই টার্মটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর বাকি টার্মগুলোতে জেড এর পাওয়ার থাকবে। তাহলে z টেন্ডস টু 0 দিলে পরে বাকি পাওয়ারগুলো সব শূন্য হয়ে যাবে, এখানে একটা কনস্ট্যান্ট শুধু থেকে যাবে। এই জন্য এটাকে বিগ ও অফ 1 লিখেছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস অর নো? জি স্যার। হুম হুম। কেউ বুঝতে না পারলে কিন্তু আমাকে বলতে হবে, নাইলে আমি বুঝবো না। হ্যাঁ বলো। অর্ডার 3 নিয়ে কেন কাজ করতেছি এটা তো বুঝি নাই। অর্ডার 3 নিয়ে কেন কাজ করছি এইটা বুঝো নাই? এটা আসলে এই কনটেক্সট থেকে আমরা বুঝছি যে অর্ডার 3 পর্যন্ত গেলে আমার কাজ শেষ হয়ে যাবে। কখনো কখনো এর চেয়ে বেশি অর্ডার নিয়েও কাজ করতে হইতে পারে। এটা বুঝবো কিভাবে? এটা কাজ করতে গেলেই বুঝবা। এটা আমি বুঝলাম এই জন্য যে আমি যদি এইটা এখান থেকে এইটা টেলর সিরিজ এক্সপানশন দিলে জেড এর যে পাওয়ারটা বেরিয়ে আসবে এটা জেড টু দি পাওয়ার মাইনাস z³ 1/z³ টার্মটা বেরিয়ে আসবে। এই জন্য আমি অর্ডার 3 পর্যন্ত গেছি, কারণ অর্ডার 3 পরে গেলে আর আমি জেড এর ইনভার্স পাওয়ার পাবো না, কারণ 1/z³ দিয়ে যদি আমি ভাগ করতে থাকি অর্ডার z³ এন্ড অনওয়ার্ডে গিয়ে আমরা আর জেড এর ইনভার্স পাওয়ার পাবো না। এই জন্যই অর্ডার 3 পর্যন্ত কাজ করেছি। এখানে যদি 4 হতো তাহলে আমি হয়তো অর্ডার 4 নিয়ে কাজ করতাম। কথা বুঝাইতে পারছি? দেখো এক্স্যাক্টলি আলটিমেটলি আমি ইনভার্স পাওয়ার এইটুক পর্যন্তই পেয়েছি। এরপরে যেহেতু 1/z³ দিয়ে ভাগ করেছি, এটা যেহেতু অর্ডার z³, তাহলে বড় জোর 1/z³ এখানের একটা z³ কে ক্যান্সেল করে দিয়ে কনস্ট্যান্ট বানাবে, আর বাকি অংশে z⁴, z⁵, z⁶ এগুলো যেগুলো আছে সেগুলোকে 1/z³ দিয়ে ভাগ করলে ওগুলো ইনভার্স পাওয়ার আর হবে না, জেড এর নর্মাল পাওয়ার হবে। যেহেতু আমাদের দরকার হচ্ছে এই লরেন্স সিরিজ পার্টটা আবিষ্কার করা, অতএব ইনভার্স পাওয়ার পার্ট কতটুকু আছে সেটাই আমরা জানতে চাই। এন্ড দিস ইজ ওয়ান রিজন যে আমরা অর্ডার 3 তে কাজ করেছি। কখনো প্রয়োজন হলে অর্ডার 5 এ 6 এ 10 এও কাজ করতে হতে পারে। এখন কি বুঝতে পারছো?
নো, নো হইলে নো বলো, অসুবিধা নাই আমার। আর ইয়েস হলে ইয়েস বলো। স্যার পারছি, তবে বেশি ভালো না। বেশি ভালো না? আচ্ছা, এই যে এইখানে যে টার্মটা আছে অর্ডার অফ জেড কিউব, এটার মানে কি? এটার মানে হচ্ছে এইখানে টার্মটা হচ্ছে, তো আমি ধরে নিচ্ছি এটাকে A3, এইরকম একটা টার্ম আছে জেড কিউব। এরপরের টার্মগুলোর পাওয়ার অন্তত 3-এর বেশি, 3 কিনা জানি না, কিন্তু 3-এর বেশি। আমি ধরে নিচ্ছি, মনে করো এটা জেড পাওয়ার সাম K3, 3K, 3 বা 3-এর পাওয়ার 3-এর বেশি, মিনিমাম 3, তার বেশি। A5 জেড পাওয়ার 3L মনে করো, এইরকম। বাকি টার্মগুলো এইরকম। তো এখন এটাকে 1/z³ দিয়ে যদি আমরা ভাগ গুণ করি, তাইলে কি এখানে আর আমি কোনো ইনভার্স পাওয়ার পাবো? না স্যার। হ্যাঁ, যেহেতু আর ইনভার্স পাওয়ার এখানে পাওয়া যাবে না, কারণ আমরা তো শুধু ইনভার্স পাওয়ার অফ জেডটাই খুঁজছি, যে সিরিজের যতটুকু অংশে জেড এর ইনভার্স পাওয়ার আছে আমরা সেগুলোই খুঁজছি, কারণ আমরা লরেন্স সিরিজের প্রিন্সিপাল পার্টটা খুঁজছি। তো ফলে যেহেতু এরপরে আর ইনভার্স পাওয়ার পাবো না, এখান থেকে আমি বুঝতে পেরেছি, এই 1/z³ কারণেই বুঝতে পেরেছি যে আমাকে অর্ডার Z³ পর্যন্ত কাজ করাই যথেষ্ট, কারণ এরপরে আর ইনভার্স পাওয়ার নাই। বিকজ আমি এখান থেকে শুরুতে দেখেছি যে আমার এই 1/z³ নামক একটা জিনিস এখান থেকে ফ্যাক্টর আউট করা সম্ভব। এই জন্যে অর্ডার 3-তে আমরা কাজ করেছি। তো এখন দেখো, এই অংশে আর জেড এর কোনো ইনভার্স পাওয়ার নাই। তো তার মানে হচ্ছে এই ফাংশনটার লরেন্স সিরিজ এক্সপানশন অ্যাবাউট দি অরিজিন, এইটার প্রিন্সিপাল পার্টটা শুধু এইটুকুই, এবং প্রিন্সিপাল পার্টটা ফাইনাইট। ফলে z is equals to 0 as a single isolated singular point of this function is a pole, এবং সেই পোলের রেসিডিউ হচ্ছে 1। এই 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 টার্মটা জেড মাইনাস জেড নট পাওয়ার 1-এর 1/z-z0 এর যে কোএফিসিয়েন্ট, ওইটাই হচ্ছে রেসিডিউ। তাইলে এই ফাংশনটার 0 পয়েন্টে যে সিঙ্গুলারিটি আছে, সেই সিঙ্গুলার পয়েন্টটা একটা পোল, এবং সেই পোলের রেসিডিউ হচ্ছে 1। ঠিক আছে? স্যার রেসিডিউ যে ওয়ান, এই লাইনটা আর একটু বললে ভালো হতো। তুমি যে লরেন্স সিরিজ এক্সপানশন দেবা, এরকম একটা টার্ম আছে না তোমার? এরকম একটা টার্ম তো আছে তোমার নাকি? জি স্যার। এটা প্রিন্সিপাল পার্ট n ইকুয়ালস টু 1 আপ টু ইনফিনিটি। আর একটা হচ্ছে তার টেইলর সিরিজ পার্ট, এটাকে আমি bn বলি। ওরা অবশ্য উল্টা বলছিল, আমি এখানে উল্টা বলতেছি। z মাইনাস জেড নট টু দি পাওয়ার, এখানে দেখো ইনভার্স পাওয়ার না, এখানে হলো নর্মাল পাওয়ার, n equals to 0 to infinity। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট। স্যার এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হবে না? আরে বাবু, আমি তো নিচে পাওয়ার দিয়ে দিয়েছি, তাই না? এখন তো আর আচ্ছা আমি আচ্ছা। মাইনাস দিব না। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি দিলে পরে আমি এই একটা টার্মই লিখতাম। আমি এখন দেখো দুটো টার্ম লিখেছি। এই মাইনাস পার্ট গুলোকে উল্টাই দিয়ে আর মাইনাস রাখি নাই, প্লাস ইন্ডেক্সে চলে গেছি আমি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে এইটা।
জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন, এইটা রাইট। তো আমি 0 থেকে ইনফিনিটি পার্টটা এটা লিখেছি, আর মাইনাস ইনফিনিটি থেকে 0 যে পার্ট, সেইটার আমি এন কে আরেকটা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, ফলে এটা প্লাস এন হয়ে গেছে, এটা উল্টায় গেছে। এইটা হলো এটা, এটা বাসায় গিয়ে ওয়ার্কআউট করবা যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পার্টটাকে এরকম করে লেখা যায়। এখন আমরা বলছি এই 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 যে অংশটা, এইটা যদি ফাইনাইট হয়, ফর এক্সাম্পল এইরকম হয় ইনভার্স পাওয়ার জেড নট 0, তাইলে জেড মাইনাস জেড নট এর যে কোএফিসিয়েন্ট যেটা আছে 1/z মাইনাস জেড নট এর যে কোএফিসিয়েন্ট আছে, এইটার যে কোএফিসিয়েন্ট a1টা, যেটা এখানে a1টা হচ্ছে রেসিডিউ অফ দি জেড নট, এইটা। এই যেমন এইখানে রেসিডিউ হবে -1, এই যে দেখো পরের এক্সাম্পলে ওরা অর্ডার 5 নিয়ে কাজ করছে, কারণ তারা আগে থেকে বুঝতে পারছে এই যে এই ফাংশনে কোথায় এটাও এটা এটা আগের ফাংশন, এখানে অর্ডার 5 নিয়ে কাজ করেছে। এবং সরি -1 কেন, নিচে তো 60ও আছে, তাহলে এইখানে রেসিডিউটা হচ্ছে -1/60। তো তোমরা এইভাবে লরেন্স সিরিজ করে এই জেড মাইনাস জেড নট 1/z মাইনাস জেড নট এর যে কোএফিসিয়েন্ট থাকবে সেইটাকে আমরা বাই ডেফিনেশন রেসিডিউ বলেছি, এবং পোলের অর্ডার বলেছি কাকে, যতক্ষণ ইনভার্স পাওয়ার থাকছে। তাহলে কতক্ষণ ইনভার্স পাওয়ার থাকছে, কয়টা পর্যন্ত, -5 পর্যন্ত। তাইলে এইটা একটা পোল অফ অর্ডার 5 যার রেসিডিউ হচ্ছে এইটা। তো তোমরা এই অঙ্কটাও করবে বাসায়, এই এক্সাম্পলটা 2.3। তাহলে লরেন্স সিরিজ কম্পিউটেশন করা শিখবে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে, জানা সিরিজগুলোকে অ্যালজেব্রিক্যালি ম্যানিপুলেট করে লরেন্স সিরিজ বের করা শিখবে, এবং লরেন্স সিরিজ থেকে প্রিন্সিপাল পার্ট থেকে 1/z মাইনাস জেড নট এর কোএফিসিয়েন্ট নিয়ে তুমি সিঙ্গুলার পয়েন্টের রেসিডিউ ক্যালকুলেট করা শিখবে। এখন লরেন্স সিরিজ দিলে যদি এই ইনভার্স পাওয়ার টার্ম একটাও না থাকে, তাহলে আমরা বলেছি আমার সিঙ্গুলারিটি রিমুভেবল, আমার সিঙ্গুলারিটি থাকে না। আর যদি প্রিন্সিপাল পার্টে ফাইনাইট সংখ্যক টার্ম থাকে, যেমন এখানে 3টা আছে, তাইলে দিস ইজ এ পোল। এই পোলের অর্ডার কত, এই জেড এর যত পাওয়ার হবে, হাইয়েস্ট ইনভার্স পাওয়ার যত হবে সেইটা, তার রেসিডিউ কত 1/z মাইনাস জেড নট এর কোএফিসিয়েন্ট যা সেইটা। তাইলে পোলকে তার জেড মাইনাস জেড নট এর অর্ডার দিয়ে গুণ করলে পরে সেই সিঙ্গুলারিটিও রিমুভ হয়ে যায়। কিন্তু আরেক ধরনের ফাংশন আছে, সিঙ্গুলারিটি আছে, মেরোমরফিক ফাংশন হচ্ছে এমন ফাংশন যার সিঙ্গুলারিটি সবগুলোই পোল, ওগুলা মেরোমরফিক ফাংশন বলে। এখন দেখো এমন ফাংশন থাকতে পারে যার এমন কোন সিঙ্গুলার পয়েন্ট থাকতে পারে যে সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে লরেন্স সিরিজ এক্সপানশন দিলে তার প্রিন্সিপাল পার্ট হারিয়ে তো যাবেই না, সেখানে ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে না, ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। তাহলে ওই আইসোলেটেড সিঙ্গুলারিটিকে আমরা বলি এসেনশিয়াল সিঙ্গুলারিটি, যে ওই সিঙ্গুলারিটিকে আর কোনোভাবেই দূর করা যায় না। যেমন এইটাকে জেড কিউব দিয়ে গুণ করলে সিঙ্গুলারিটিটা হারাই যাবে, সিঙ্গুলারিটি আর থাকবে না। তার মানে এফ জেড কে যদি আমি জেড কিউব দিয়ে গুণ করি, 0 পয়েন্টে আর সিঙ্গুলারিটি থাকবে না, কারণ এটা গুণ হয়ে গিয়ে এই আনডিফাইন্ড পয়েন্টগুলোতে ফাংশনটা তখন ডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু এখানে যদি ইনফাইনাইট টার্ম থাকতো, জেড মাইনাস এই যে 1/z কিউব 1/z পাওয়ার 4 এরকম ইনফাইনাইটলি থাকতো, তাহলে আর এরকম জেড এর কোনো পাওয়ার দিয়ে গুণ করে এটাকে আর অ্যানালিটিক বানানো যেত না, ওইটাকে আমরা বলবো এসেনশিয়াল সিঙ্গুলারিটি। তো এসেনশিয়াল সিঙ্গুলারিটিরও
রেসিডিউ আছে, সেটা হচ্ছে ওই আগের মতোই 1/z-z0 এর যেই কোএফিসিয়েন্ট সেটা। তো আজকে আমাকে এখানে থামতে হবে। তোমাদের সাথে কি আমার আর কোনো ক্লাস পাওয়া সম্ভব অফিসিয়ালি? কথা বলো প্লিজ। এবার তো ক্লাস আছে, এখন হচ্ছে সোমবার থেকে তো আমাদের এক্সাম স্যার। হ্যাঁ, তাহলে আর কোনো ক্লাস নাই? স্যার আপনি যদি এক্সট্রা ক্লাস নিতে চান তাহলে এক্সট্রা ক্লাস নিতে হবে, না হলে সিলেবাস শেষ হবে না বাবু। আচ্ছা স্যার, তাহলে আমরা হচ্ছে টাইম ফিক্স করে জানাবো স্যার আপনাকে। শিওর, অ্যাট লিস্ট 3টা ক্লাস, এটা তোমরা প্ল্যান করে আমাকে দিতে হবে, না হলে আমি তোমাদেরকে এই এসেনশিয়াল আইডিয়াগুলো কনভে করতে পারবো না, বুঝছো? এগুলো ভেরি ইম্পর্টেন্ট আইডিয়াস, যেগুলো অন্তত আইডিয়াগুলো তোমাদের থাকা দরকার। অ্যাট লিস্ট রেসিডিউ থিওরাম, এসেনশিয়াল সিঙ্গুলারিটি, এই রেসিডিউ থিওরাম এবং রেসিডিউ থিওরামের কিছু অ্যাপ্লিকেশন না করালে পরে এটা ইনকমপ্লিট থেকে যাবে। আমি হয়তো তোমাদেরকে মোবিয়াস ট্রান্সফরমেশন পড়ানোর সময়ই পাবো না। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা আমাকে অ্যাটলিস্ট 3টা মিটিং দিবে, না দিলে পরে ইউ গোনা সাফার, নট মি। আমি যেটুকু পড়াইছি এর মধ্য থেকে প্রশ্ন করে দিতে পারবো, দ্যাটস ফাইন, কিন্তু তোমাদের জানা উচিত। আচ্ছা, অনলাইনে আমরা কয়টা ক্লাস নিলাম টোটাল? 4টা।